আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পটির নাম রাঙা কাকু। গল্পটি তাহলে শুরু করি। ছোট থেকেই রাঙা কাকুর সাথে আমার সম্পর্কটা সখ্যতার। সে ঘুড়ি ওড়ানো হোক বা লাটিম খেলার। রাঙা কাকুর কাঁধে চেপে কত ফুটবল ম্যাচ দেখতে গেছি। কম নাম্বার পেয়ে মায়ের কাছে বকুনি খেয়ে মন খারাপ করে পুকুর পাড়ে বসে থাকার সময় রাঙা কাকু বলতো, কী রে চঞ্চল, ছিপ ফেলবি নাকি বসেদের পুকুরে? অমনি আমার মুখে খুশির হাসি খেলে যেত। কাকু বয়সে আমার চেয়ে অনেক বড় হলেও মনটা ছিল বাচ্চাদের মতো। তখনও সে রোজগার ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করতো না আর কি। এসব দেখে শুনে আমার দাদু নিজের একটা ছোট ব্যবসা ছেলের উপর ছেড়ে দিলেন, যাতে সে দায়িত্ব নিতে শেখে। রোজগার শব্দের অর্থ বোধগম্য হয় তার। দায়িত্ব ঘাড়ে চাপল রাঙা কাকুর। আমি একা হয়ে গেলাম। তাও রাতে ফিরে রাঙা কাকু ঘরের সামনে নেট টাঙিয়ে ব্যাডমিন্টন খেলতো আমার সাথে। আমি অনেক ছোট, নাগাল পেতাম না ঠিক করে, তাও সমানে চেষ্টা চালিয়ে যেতাম। মা হেসে বলতো, আমার এই দেওরটি আর বড় হলো না। এইভাবে দিন এগোলো, পরিস্থিতি বদলে গেল অনেক। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল আমার। তখন ক্লাস 8। বিভিন্ন টেস্ট করে জানা গেল মায়ের ব্লাড ক্যান্সার। আকাশ ভেঙে পড়ল আমাদের মাথার উপর। শুরু হলো মায়ের চিকিৎসা। ক্লাস 8-এ অঙ্ক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে শুনলাম মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেবেছিলাম কেমো নিয়ে হয়তো মা ঠিক হয়ে গেছে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। পরদিন এক দাদার সাথে হাসপাতালে পৌঁছতেই ছুটে এলো রাঙা কাকু। জড়িয়ে ধরে বলল, মন শক্ত কর চঞ্চল, বৌদি আর নেই। ওই ছোটবেলাতেই মা হারানোর যন্ত্রণা যে কী তা আমি তিলে তিলে অনুভব করতে পারলাম। মাঝরাতে ঘুম ভেঙে যেত। বারান্দায় পায়চারি করার সময় আর কেউ জানতে না পারলেও রাঙা কাকু এসে বলতো, কী রে, ঘুম আসছে না? আমার ঘরে আয়, গল্প করি। স্কুল থেকে বাড়ি ফিরে খেতে ইচ্ছে করতো না, কিন্তু অবাক হয়ে দেখতাম রাঙা কাকু ভাতের থালা সাজিয়ে বলছে, খেয়ে নে দেখি, দোকান বন্ধ করে এলুম। জানি তুই না খেয়ে পড়তে যাবি। বেশি সময় না খেয়ে থাকলে পিত্ত পড়ে যায়, জানিস না? আমার চোখের কোণে জল আসতো এসব দেখে। মনে হতো বাবা ব্যস্ত থাকলেও কেউ তো আছে আমার খেয়াল রাখার। ক্লাস 10-এ উঠলাম। বাবাও অসুস্থ হয়ে পড়ল ধীরে ধীরে। ততদিনে বাড়িতে লোক বলতে আমরা 3জন। বাকি কাকা জেঠুরা কর্মসূত্রে বাইরে চলে গেছে। ঠাম্মা দাদুও বহুদিন আগেই গত হয়েছেন। আমাদের সাথে শুধু রয়ে গেছে রাঙা কাকু। বাবার অসুস্থতায় মাতৃহারা আমি মানসিকভাবে ভেঙে পড়লাম। ফলস্বরূপ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার রেজাল্ট ভালো হলো না। হতাশা এসে গ্রাস করলো আমায়। সেই সময় রাঙা কাকু বলল, দেখ চঞ্চল, পরিবারের এই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারিস একমাত্র তুই। সফলতাই একমাত্র বদলে দিতে পারে আমাদের জীবন। আমি জোর কদমে লেখাপড়া শুরু করলাম। কাকুর কথা সত্যি করে আমি ভালো রেজাল্ট করে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করলাম। আমার লক্ষ্য স্থির, যেভাবেই হোক পরিস্থিতি বদলে দিতে হবে। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেও ইচ্ছে মতো ভালো জায়গায় পড়তে পারিনি আর্থিক সমস্যার জন্য। শেষমেশ অঙ্কে অনার্স নিয়ে পড়া শুরু করলাম, কিন্তু 1 বছর যেতে না যেতেই টাকার অভাবে আমাকে টিউশন পড়ানো শুরু করতে হলো। কাকু বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে ওই জটিল পরিস্থিতির মধ্যেই আমার ইচ্ছে মতো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়ে দিল। তখন অ্যাক্সিডেন্ট করে বাবা বিছানায় শয্যাশায়ী। কাকু নিজের কাজ সামলে বাবার সেবা করত। আশেপাশের লোক বলতো, নিজে তো বিয়ে করলে না, এত ঋণের বোঝা মাথায় নিচ্ছ, এই ছেলে শেষ বয়সে তোমায় দেখবে? কাকু কোনো উত্তর দিত না। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ হলে আমি চাকরির পরীক্ষা দেওয়া শুরু করলাম। বারবার ব্যর্থতার সিঁড়ি উতরে সফলতার দোরগোড়ায় একসময় পৌঁছে গেলাম। কিন্তু ততদিনে বাবার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে অনেক। মাসখানেক চিকিৎসা করার সুযোগ পেলেও বাবাকে বাঁচিয়ে রাখতে পারলাম না।
তখন সম্বল বলতে আমার জীবনে একটাই মানুষ, রাঙা কাকু। সেই আমার গোটা দুনিয়া। আমি আস্তে আস্তে তার সব ঋণ শোধ করলাম। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, পছন্দের জামা কাপড় কিনে দিতাম। আমি চেয়েছিলাম শেষ বয়সে মানুষটাকে ভালো রাখতে, কিন্তু খুব বেশি দিন পারিনি। কাকুও অসুস্থ হলো। তখন আমার কাছে সামর্থ্য ছিল, তাই ভালো জায়গাতে চিকিৎসা করালাম। এই সময় হঠাৎ আমার জীবনে প্রেম এলো। মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেললাম তাকে। কাকুকে জানালে একটু আপত্তি করলো, কারণ মেয়েটির দুবার ডিভোর্স হয়েছিল। তারপরও আমার মুখের দিকে তাকিয়ে মেনে নিল সম্পর্কটা। বেশ কিছুদিন পর ছোট অনুষ্ঠান করে বিয়ে হলো আমাদের। বিয়ের বেশ কয়েক মাস পর কাকুর ব্রেন হেমারেজ হলো, প্যারালাইজড হয়ে গেল আমার রাঙা কাকু। কাকুকে বাঁচিয়ে রাখতে প্রচুর খরচ হলো। আমার সব সেভিংস একসময় শেষ হয়ে গেল। তখন প্রতিনিয়ত সেবা করে চলেছি। আমি কিছুতেই রাঙা কাকুরে হারাতে চাই না। কিন্তু এই খরচ নিয়ে শুরু হলো স্ত্রীর সাথে অশান্তি। বোঝালাম, এই মানুষটা আমার জন্য স্যাক্রিফাইস করতে করতে নিজের জীবনের শেষ বেলায়। আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। কিন্তু সে কিছু বুঝতে চাইল না। বলল, না হয় আমি থাকবো তোমার জীবনে, আর না হয় রাঙা কাকু। শেষ বয়সে অসুস্থ মানুষটাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই রাঙা কাকুকেই বেছে নিলাম। বহু বোঝানোর পরও বুঝল না সে আমার পরিস্থিতি। ডিভোর্সটা হয়ে গেল আমাদের। রাঙা কাকু ভীষণ কষ্ট পেল এই বিচ্ছেদে, কিন্তু আমার কিছুই করার ছিল না। আবার অসুস্থ রাঙা কাকুকে সুস্থ করতে আমি আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। ঘাড়ে বড় মাপের লোনের বোঝা চাপল, তাও আমি হাল ছাড়িনি। নিজে প্রতিনিয়ত দেখাশোনা করেছি, রাঙা কাকুর সাথে থেকেছি। কিন্তু তারপর বছর দুয়েক মাত্র বাঁচিয়ে রাখতে পেরেছি তাকে। সেও শেষে আমায় একা রেখে চলে গেছে। এখনও ঘুমের ঘোরে মনে হয় রাঙা কাকু বলছে, ওঠ, উঠে খেয়ে নে। কখনো শুনি রাঙা কাকু বলছে, জামা কাপড়গুলো বের করে দে কেচে দিই, কিংবা মাংস এনেছি, ঝাল ঝাল করে রান্না কর দেখি। রাঙা কাকু চলে যাওয়ার পর চাকরি বাড়ি দুই ছেড়েছি আমি। এখন আমার পিছুটানবিহীন এক জীবন। আমি জানি না জীবন আমাকে ঠিক কোথায় নিয়ে যাবে। জীবনে আমার অনেক না পাওয়া রয়ে গেছে, কিন্তু শান্তি একটাই। আমি শেষ নিঃশ্বাস অবধি রাঙা কাকুকে ভালো রাখার জন্য নিজের সবটুকু উজাড় করে চেষ্টা করতে পেরেছি। এই মানুষটা না হলে আমি না পারতাম শিক্ষিত হতে, আর না পারতাম নিজের স্বপ্ন পূরণ করতে। আর একটু সুযোগ দিলে আমি তাকে আরও কিছুটা স্বাচ্ছন্দ্য দিতে পারতাম অন্তত। কিন্তু আমি একা হলেও মনে হয় রাঙা কাকু আমার সাথেই আছে, ঠিক আগের মতো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, পাঠে জয়তী। ধন্যবাদ।